এবার আমাদের নেক্সট টপিক কন্ট্রা ইন্ডিকেশন অফ হেপারিন। কোন কোন ক্ষেত্রে হেপারিন ইউজ করা যাবে না। 1 নম্বর হাইপার সেন্সিটিভ রিয়াকশন, যেসব পেশেন্টের ক্ষেত্রে হেপারিন ফরেন বডি হিসেবে ইন্ট্রোডিউস হবে টু দ্য ইমিউন সিস্টেম, সেক্ষেত্রে হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, এর জন্য আমরা হেপারিন দিব না। 2 নম্বর বডিতে যদি কোনো কারণে অ্যাক্টিভ ব্লিডিং থাকে, যেরকম পেপটিক আলসার ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস ইন কেস অফ লার্জ ইন্টেস্টাইন, এগুলোর ক্ষেত্রে দেওয়া যাবে না। থ্রিটেন্ড অ্যাবর্শন, ইউটেরাইন ব্লিডিং, এগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে। ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ কোনো কারণে যদি হেমোজিক যদি স্ট্রোক হয়, সেক্ষেত্রে আমরা জানি হেমোরেজিক স্ট্রোকের কারণ কি, থ্রম্বোসিসের কারণে হেমোরেজিক স্ট্রোক হচ্ছে। তো এই থ্রম্বোসিসটাকে বা থ্রম্বাসটাকে গলানোর জন্য আমরা এক্ষেত্রে হেপারিন ইউজ করতে পারি, কিন্তু আমরা দেখলাম হেপারিনের থেরাপিউটিক ইনটেক্স খুবই কম। যদি কোনো কারণে হাইপার সেন্সিটিভিটি হয় বা একটু বেশি পরিমাণে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায়, সেটা আমরা আরেকটু আগে দেখলাম হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়ার ক্ষেত্রে। এজন্য এই ধরনের হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে যে ইন্ট্রাক্রেনিয়াল যে হেমোরেজ হয়, থ্রম্বোসিসের কারণে হয়, এই থ্রম্বোসিসটাকে ডিসলিউশন করার জন্য আমরা হেপারিন ইন্ট্রোডিউস করবো না, কেননা এই ক্ষেত্রে রিস্ক থেকে যায়। ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিসের মানে কি, ইনফ্লামেশন ইন দ্য এন্ডোকার্ডিয়াম অফ হার্ট। এখন ইনফ্লামেশন হলে আমরা জানি প্রাচীরটা ফ্লেবি হয়ে যায় অ্যান্ড ডাইলেটেড হয়ে যায়। ডাইলেটেড অ্যান্ড ফ্লেবি হয়ে গেলে সেটা ঠিকমতো সিস্টল বা কন্ট্রাকশন করতে পারে না। কন্ট্রাকশন না হলে সেখানে টার্বুলেন্ট ব্লাড ফ্লো হয়, সেখানে নতুন করে থ্রম্বোসিস ফর্মেশন হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা জানি হেপারিন কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে থ্রম্বোসিস এবং ব্লিডিং টেন্ডেন্সিস তৈরি করে, হাইপার সেন্সিটিভিটি যাদের ক্ষেত্রে আছে। তাহলে এটার ক্ষেত্রেও কি একটা নতুন আরেকটা রিস্ক, এজন্য এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা দিব না। অ্যাক্টিভ টিবি, হিমোফিলিয়াতে তো আমরা জানি যে ব্লিডিং টেন্ডেন্সি থাকে, থ্রম্বোসাইটোপেনিয়া ব্লিডিং টেন্ডেন্সি থাকে, পারপিউরা, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার ক্ষেত্রেও ইউজ করতে পারবো না। সিভিয়ার হাইপারটেনশনের ক্ষেত্রেও এটা ইউজ করবো না। কেন? হাইপারটেনশনের যখন প্রলংড পারসিস্টেন্ট হাইপারটেনশন থাকবে, তখন বডির যে হার্ট আছে, সেটা হার্ট হচ্ছে বেশি পরিমাণে কন্ট্রাকশন করবে। হার্ট বেশি পরিমাণে কন্ট্রাকশন করার সময় ব্লাড ফ্লোর যে ইজেকশন অফ ব্লাড ফ্লোটা বেশি থাকে, সেক্ষেত্রে ব্লিডিং টেন্ডেন্সি তো এমনিতেই বেশি, কিন্তু এক্ষেত্রে হার্ট যেহেতু জোরে করে পাম্প করতেছে, তার মানে ব্লাড বেশি পরিমাণে বের হয়ে যাবে যদি ব্লাড কোনো কারণে একটু থিন হয়, ইন কেস অফ হেপারিন ইউজ। এবার আসতে হেপাটিক অর রেনাল ডিজিজের ক্ষেত্রে আমরা জানি হেপারিন এক্সক্রেশন হয় রেনাল সিস্টেম দিয়ে। কোনো কারণে ক্রনিক রেনাল ফেলিউর যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হেপারিন বের হতে পারে না। হেপারিনটা বডি ফ্লুইডে বেশি পরিমাণ থাকে, তার মানে টি হাফ সেটের ক্ষেত্রে বেড়ে যায়, অ্যান্ড টি হাফ যত বেড়ে যাবে তত কী হবে, সেটা ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাবে। রিসেন্ট সার্জারি টু দ্য সিএনএস এর ক্ষেত্রে যদি রিসেন্ট সার্জারি হয়, তো আরেকটু আগে বললাম ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজের ক্ষেত্রে ব্যবহার করবো না, ঠিক সেই কারণেই রিসেন্ট সার্জারি টু দ্য ব্রেন, স্পাইনাল কর্ড অ্যান্ড আইও হচ্ছে সিএনএস এর পার্ট, এই জন্য আয়ের সার্জারি, স্পাইনাল কর্ডের সার্জারি, ব্রেনের সার্জারির ক্ষেত্রে আমরা ইউজ করবো না। হাইপার ক্যালেমিক পেশেন্টের ক্ষেত্রে ইউজ করবো না। হেপারিন হচ্ছে অ্যাডেনাল গ্ল্যান্ড ইনসাফিসিয়েন্সি করে, মানে অ্যাডেনাল গ্ল্যান্ডের সিক্রেশন কমাই দেয়। আমরা জানি অ্যাডেনাল গ্ল্যান্ড থেকে সিক্রেট হয় অ্যালডোস্টেরন হচ্ছে সোডিয়াম অ্যাবসর্ব করে, পটাশিয়াম অ্যান্ড হাইড্রোজেন সিক্রেশন করে। পটাশিয়াম সিক্রেশন করে ইউরিন দিয়ে বের করে দেয়, তার মানে বডিতে হাইপোক্যালেমিয়া হবে। আর যদি অ্যাডেনাল যদি ইনসাফিসিয়েন্সি হয়, অ্যালডোস্টেরন যদি না থাকে, তাহলে উল্টা ঘটনা ঘটবে, তার মানে বডিতে হাইপার ক্যালেমিয়া অবস্থান করবে। আর এটা কিন্তু হেপারিন করতেছে, হেপারিন এইভাবে হাইপার ক্যালেমিয়া করে। এখন একটা পেশেন্ট এমনিতে আগে থেকে হাইপার ক্যালেমিক আছে, তুমি যদি তাকে যদি আবার হেপারিন দাও, হেপারিন যদি তার বডিতে যদি হাইপার ক্যালেমিয়া যদি সৃষ্টি করে, তাহলে বেশি হাইপার ক্যালেমিয়া হয়ে যাবে। আর আমরা জানি আমাদের বডির যে হার্টের যে ফোর্স অফ কন্ট্রাকশন, এই ফোর্স অফ কন্ট্রাকশন হচ্ছে হার্টের ক্ষেত্রে বা অ্যাকশন পটেনশিয়াল অফ হার্টে এই পটাশিয়াম লেভেল হচ্ছে খুবই সেন্সিটিভ, একটু কম বেশি হয়ে গেলেই অ্যাকশন পটেনশিয়াল চেঞ্জ হয়ে যায় হার্টের, সেক্ষেত্রে হার্ট ফেলিউর হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ম্যানেজমেন্ট অফ হেপারিনের ক্ষেত্রে সেটা আমরা পড়ে নিচ্ছি, ডিসকন্টিনিউশন করতে হবে অ্যান্ড স্পেসিফিক অ্যান্টিডোট দিতে হবে। প্রোটামিন সালফেট দেওয়া যেতে পারে, অথবা আরেকটা জিনিস দেওয়া যেতে পারে, হেপারিন অ্যানালগ, যে হেপারিনগুলো বেশি হয়েছে বডি ফ্লুইডে, সেটাকে ডিস্ট্রয় করার জন্য দিতে পারি আমরা প্যারিওয়েট অ্যান্ড হচ্ছে থ্রম্বিন ইনহিবিটর। যেহেতু হেপারিন থ্রম্বিনকে কী করে দিয়েছে, থ্রম্বিনকে ইনঅ্যাক্টিভ করেছে, এই জন্য এই যে অ্যাক্টিভেটেড থ্রম্বিনটাকে ইনহিবিট করার জন্য আমরা কি করতে পারি, আরগাট্রোব্যান ইউজ করতে পারি। আর এটা তো আগেই বলেছি, মনিটরিং অফ হেপারিনের ক্ষেত্রে এপিডিটি হচ্ছে লেস সিলেক্টিভ, অ্যান্টি 10 ফ্যাক্টর এসে হচ্ছে মোর সিলেক্টিভ। এবার আমাদের সবশেষে টপিকস হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্টসের ক্লাসিফিকেশন। অ্যান্টিকোয়াগুলেন্টস আমরা জানলাম যে বডির কোয়াগুলেশন সিস্টেমটাকে প্রিভেন্ট করবে। এটা টিচার যেটা পড়াচ্ছে সেটা পড়া যাবে না, ডেভিডসনের যে ক্লাসিফিকেশন দেওয়া আছে সেটা পড়তে হবে। 1 নম্বর ওরালি অ্যাভেলেবল অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে আছে ভিটামিন কে অ্যান্টাগনিজম। ভিটামিন কে কে ইনঅ্যাক্টিভেট করে,
সেটা কী কী আছে? কিউমেরিন ডেরিভেটিভস, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, সাচ এস দ্য ওয়ারফারিন অ্যান্ড ডিসোমেরল। ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, সেটা আমরা আরেকটু আগে দেখলাম, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কীভাবে থ্রম্বিনকে ইনঅ্যাক্টিভেট করতেছে। ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটরের মধ্যে আছে দ্যাবিগাট্রান। ডিরেক্ট ফ্যাক্টর 10 ইনহিবিশনের মধ্যে আছে রিভারোক্সেবান, অ্যাপিক্সেবান, এডোক্সেবান। এবার আসছে প্যারেন্টাল বলতে আইভিতে ইউজ অ্যান্ড হচ্ছে সাবকিউটেনিয়াসে ইউজ করা যাবে। কী কী আছে? ইনডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, সেটা আমরা দেখলাম ইনডিরেক্টলি কীভাবে থ্রম্বিনকে ইনহিবিট করে। দেন সেটা আনফ্র্যাকশনেটেড হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন অ্যান্ড সিনথেটিকের ক্ষেত্রে ফন্ডাপেরিনক্স। এটা করতে কি এই তিনটা জিনিস করতে হচ্ছে ম্যাক্সিমাম, এই তিনটা না আসলে আনফ্র্যাকশনেটেড হেপারিন এটা অ্যান্টিথ্রম্বিনের অ্যাক্টিভিটিকে বাড়াতো। এই অ্যান্টিথ্রম্বিন পরবর্তীতে তখন থ্রম্বিনকে ইনহিবিট করতো, যেহেতু এটা ইনডিরেক্টলি থ্রম্বিনকে ইনহিবিট করতেছে এই জন্য বলা হচ্ছে ইনডিরেক্ট থ্রম্বিন। আর ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটরের মধ্যে আছে প্রথমকার ড্রাগসটা পড়তে হবে বিভালিরুডিন অ্যান্ড হচ্ছে আরগাট্রোবান। এরা হচ্ছে ডিরেক্টলি থ্রম্বিনকে ইনহিবিট করে। এগুলো হচ্ছে প্যারেন্টাল রুট, মেনলি ইন্ট্রাভেনাস অ্যান্ড সাবকিউটেনিয়াস রুটে দেওয়া যায়। এবার একটা কোশ্চেন আছে, সাধারণত আনফ্র্যাকশনেটেড হেপারিন আমরা কেন ওরালি দিব না এবং কেন ইন্টারমাস্কুলারলি দিব না? আনফ্র্যাকশনেটেড হেপারিন হচ্ছে এক ধরনের প্রোটিন, এটা যদি ওরালি দেওয়া যায় তাহলে সেটা কী করতে পারে? তাহলে সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিকে যে এইচ সেল আছে সেটা দ্বারা ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এবার হচ্ছে ইন্টারমাস্কুলারলি কেন দেবো না? আমরা দেখলাম হেপারিন ব্লাডটাকে থিন করে দেয় কেন? ব্লাডের কোয়াগুলেটিভ স্টেটসটাকে কমাই দেয়, এই জন্য ব্লাডটা থিন হয়ে যায়। এক্ষেত্রে একটুতে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায়। ইন্টারমাস্কুলারলি দেওয়ার সময় যদি কোনো কারণে ব্লাড ভেসেলতে রাপচার হয়, ওখানে করে হেপারিনটা কিছুক্ষণ জমা থাকে, তারপর ধীরে ধীরে সেখান থেকে রিলিজ হয়ে ব্লাডে যায়। এখন হেপারিন ওখানে কোনো একটা মাসেলের জায়গাতে অনেকক্ষণ ধরে থাকার ফলে সেইখানে মাসেল যে ব্লাড ভেসেলটা আছে সেখানে ব্লাড ভেসেলটার ব্লাডগুলো বেশি মাত্রায় থিন হয়ে গিয়ে সেখানে ব্লিডিং টেন্ডেন্সি হয়ে হেমাটোমা ফর্মেশন করতে পারে। এজন্য এটা ইন্টারমাস্কুলারলি এবং ওরালি দেওয়া হয় না, দেওয়া হয় শুধুমাত্র কি আইভি রুটে অ্যান্ড সাবকিউটেনিয়াসলি। আর ওরালি রুটে যেগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে এগুলো।